আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। অমাবস্যার রাতটা একটু বিস্ময়কর ছিল। গাঢ় কুয়াশা ও ঝোড়ো বাতাসের দাপটে বড় বড় গাছগুলো যেন সিক্ত স্বভাবে মাথা নত করে এই ধবলপুর গ্রামের কাছে নত মস্তকে ক্ষমা চাইছে। চারিদিকে ভয়াবহ এক পরিস্থিতি, তার মাঝে ঝোড়ো বাতাসের শোঁশো শব্দ এবং এ গাঁয়ের বুক চিরে আকস্মিক একদল শেয়ালের বিকট চিৎকার ও পাহাড়ি নদীর পাড় বেয়ে চলে যাওয়া একদল শ্মশান যাত্রীর হরিধ্বনির কলতান মিলেমিশে রচনা করেছে এক ভয়াবহতা, এক মায়াবী রাত। তাদের হাতে জ্বলতে থাকা মশাল ও সেই আলোর ঝলকানি যেন অভেদ্য এক বিভৎসতার মায়াবী রচনা করেছে। রাত্রি নয়, যেন স্বয়ং কাল অভিশাপ হয়ে নেমে এসেছে ধবলপুর গ্রামের আনাচে কানাচে। সত্যি এক বিস্ময়, যে বিস্ময় লুকিয়ে থাকে আলো ছায়ার মধ্যস্থলের মিলন ক্ষেত্রে, যে বিষয় আর 5টা দিনের মতো নয়, যে বিষয় অলৌকিক বাতাবরণে মোড়া এক অভিশপ্ত বিষয়। প্রতি অমাবস্যার রাতে ধবলপুর গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় 10-11 বছরের কোনো এক বাচ্চা মেয়ে। কোথায় যায় সে? কে নিয়ে যায় তাকে? কেন এত ভয় গ্রামের মানুষদের? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক অমিয় নস্করের কলমে অমাবস্যার ভোগ। চৈত্র মাসের শেষ সন্ধ্যায় দিনের দৃশ্যমান প্রচণ্ড ঝকঝকে অসহ্যকর রৌদ্র কেমন যেন ম্লান হয়ে এলো। ধীরে ধীরে একদল আগন্তুক কালো মেঘের মতো অমাবস্যার গাঢ় অন্ধকার নেমে এসে নিমেষে ঢেকে ফেলল ধবলপুর গ্রামের চারিদিক। ততদিনে উত্তরে বাতাস বন্ধ হয়ে দক্ষিণ দিক থেকে বাতাস ক্রমেই শোষো করে বইতে শুরু করেছে সারা গায়ে। রীতিমতো ধবলপুর গ্রামের মানুষের তৎপরতা বেড়ে যায়, কারণ আজ অমাবস্যা। তাই সন্ধে নামার প্রাক মুহূর্তেই গরু, বাছুর, চাল, ডাল, জিনিসপত্র সব ঘরে তুলতে হবে, নয়তো এই সবের উপর তার নজর পড়ে যাবে। তাই কেউ গোয়ালে গরু বাছুর তুলছে, কেউ বা তেনার সেই মারণ দৃষ্টির হাত থেকে রেহাই পেতে খড়ের চালের উপর প্লাস্টিকের একটা ছাউনি দিয়ে তার মধ্যে ভর্তি করে রাখছে জমি থেকে উৎপাদিত চাল ডালে ভর্তি বস্তা। কেউ বা আবার উঠোনে শুকোতে দেওয়া সিদ্ধ করা ধান বস্তায় ভর্তি করতে ব্যস্ত। এমন সময় গ্রামের উত্তর দিকের উঁচু পাহাড়ি জঙ্গল থেকে ভেসে আসে ঢোলের দুমদুমাদুম আওয়াজ, সঙ্গে শিঙা বাঁশির মাতাল করা সুর। গ্রামের মানুষজনেরা এইসব শব্দ যাতে তাদের কানে না পৌঁছয়, তাই কানে আঙুল চেপে চিৎকার করে সবাই বলছে, আমাদের অবস্থা থেকে রক্ষা করো, আমাদের এই অভিশাপ থেকে রক্ষা করো ঈশ্বর। এই মরণ কি আর কতদিন ঈশ্বর, কতদিন? আমাদের রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। এমন সময় গ্রামের শেষ প্রান্তে কাঁদতে কাঁদতে দৌড়ে আসে সন্ধ্যারানী। সে 7 মাসে গর্ভাবস্থায় সারা গাঁয়ের আনাচে কানাচে খুঁজে বেড়ায় তার প্রথম কন্যা সন্তান লতিকাকে, কিন্তু কোথাও তার দেখা মেলে না। লতিকা বিকেলবেলায় খেলতে বেরিয়েছিল আর সন্ধ্যায় বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে, কিন্তু রান্না বাড়া সেরে ঘরে ঢুকে সন্ধ্যারানী দেখে লতিকা ঘরে নেই। তাই তার মা তাকে খুঁজতে বেরিয়েছে। মায়ের পিছন পিছন বাবা কানাই লালও তাকে খুঁজছে, কিন্তু তার কোনো পাত্তা নেই। তবে কি লতিকার মৃত্যু ঘটেছে? কিন্তু কেন, কিভাবে তার মৃত্যু হতে পারে?
আর মৃত্যু হলেই কেনই বা তার মা সন্ধ্যারানী তাকে এইভাবে পাগলের মতো খুঁজে বেড়াবে? কেন? লতিকা, ওরে লতি, কোথায় গেলি মা তুই? ফিরে আয়, আমার উপর এমন রাগ করিস না সোনা। লতি, ফিরে আয়। হঠাৎ করেই রাত বিরেতে এমন ডাক শুনে বাইরে বেরিয়ে এসে গ্রামের এক বৃদ্ধ দেখল পাগলিনীর মতো পথে পথে নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে কানাই লালের বউ সন্ধ্যারানী। তাকে এমন গর্ভাবস্থায় হাঁটতে দেখে বৃদ্ধ ভবতারণ বলল, বৌমা, তুই বাড়ি চলে যা, তোর লতিকার যে সময় হয়ে গেছে যাওয়ার। শুনছিস না উত্তর দিক থেকে ভেসে আসা ঢোলের ধুমধাম আওয়াজ? আরে ওরাই তো তোর মেয়েকে নিয়ে গেছে। তোর মেয়ে যে আজ অপদেবতার ভোগ হবে। যা, বাড়ি গিয়ে কান্না করে নিজের মনটা হালকা করগে, কিন্তু এইভাবে তুই রাত বিরেতে রাস্তায় ঘুরে বেড়াস না। লতিকা যে আর ফিরবে না রে মা। রাতের টোপে পড়া কুয়াশায় রাস্তাঘাট একেবারে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এমন অবস্থায় সন্ধ্যারানী নিজের সর্বশক্তি দিয়ে খুঁজে চলেছে তার মেয়েকে, কিন্তু কোথায় সে খুঁজবে তাকে? যেন কোনো এক পরিচিত শক্তি অপরিচিত ক্ষমতা বলে তুলে নিয়ে গেছে। এদিকে কুয়াশায় সন্ধ্যারানী সারা শরীর ভেজা, চুলগুলোয় আগায় জমেছে সাদা সাদা শিশির বিন্দু। শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে নেমে গিয়ে রাস্তায় নেটটানা খেতে খেতে যেন তার পিছে পিছে এগিয়ে চলেছে এই কুয়াশা মাখা অমাবস্যার রাতে তার একমাত্র সঙ্গী হয়ে। এদিকে কানাইলাল মেয়ের নিশ্চিত মৃত্যুর কথা জেনে বুঝে নিজের স্ত্রীকে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু একজন মাকে কি এইভাবে আটকে রাখা যায়? তাই তার পিছু পিছু সেও আসছে স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। তার হৃদয় কেঁদে উঠছে বারবার, মনে মনে ঈশ্বরকে বলছে, হে ঈশ্বর, পারলে আমার মেয়েকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এরপর অনায়াসে কেটে গেল কয়েকটা দিন। পুলিশ এলো, কিছুদিন তদন্ত চলল, কিন্তু লতিকাকে আর খুঁজে পাওয়া গেল না। উত্তরের জঙ্গলে মিলল কানাই লালের মৃতদেহ। আশ্চর্যের বিষয় এই যে লতিকার সাথে সাথে যেন চিরতরে নিখোঁজ হয়ে গেল তার মা সন্ধ্যারানী। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু তারা কেউ আর ফেরে না। ফেরে না এই ধবলপুর গ্রামের আকাশতলায়। দুটো জলজান্ত মানুষেরই অন্তর্ধানে খানিক বিচলিত হয়েছিল গ্রামের লোকজন। তারাও খোঁজ খবর চালিয়েছিল যথাসাধ্য, কিন্তু কোথায় গেল তারা? তাদের সন্ধান কেউ পেল না, কেউ না। তবে কি স্বয়ং ধরিত্রী দেবী সীতা মাতার মতোই ওদেরকেও নিজের কোলে স্থান দিলেন, ওদেরকেও নিয়ে গেলেন নিজের সাথে? ধবলপুর গ্রামের মাঘের সন্ধ্যায় যে অকাল বৈশাখীর আগমনে বৃষ্টিরানী মেঘ আঁধারের শাড়ি পরে নবরূপে নবসাজে সজ্জিত হয়েছিল, আপেক্ষিকভাবে সেই আঁধার কয়েকদিনের মধ্যেই সরে গেলেও অদৃশ্য এক অভিশপ্ত আঁধারে নিমজ্জিত হয়েছিল এই গ্রামের প্রায় প্রতিটা মানুষ। আজ অমাবস্যা, আজ আবারও একজন শিশু কন্যাকে সে টেনে নিয়ে যাবে। তোমরা আজ রাতে কেউ বাইরে বের হবে না, সবাই ঘরের জানলা দরজা বন্ধ করে রেখো। কি জানি কবে এমন অলৌকিক ঘটনার অন্ত হবে। বৃদ্ধের কথা মতো সবাই বিকেল থাকতে থাকতে ঘরের জানালা দরজা বন্ধ করে ভয়ে জড়সড় হয়ে ঘরের মধ্যে বসে থাকে। একজন মা তার 10 বছরের বাচ্চা মেয়েকে বুকে জড়িয়ে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, আজ অমাবস্যা, আমি একা তোকে নিয়ে এই ঘরের মধ্যে ভয়ে ভয়ে আছি। আর এমন সময় তোর বাবাও এখনো বাজার থেকে ফেরেনি। কি যে হবে বুঝতে পারছি না। মায়ের কথায় ভয় পেয়ে বাচ্চা মেয়েটি বলে ওঠে, আজ আমাকে নিয়ে যাবে তাই না মা? তোমার কাছ থেকে একেবারের জন্য ওরা আমাকে নিয়ে যাবে বলো? আমি তোমাকে ছেড়ে যাব না মা। না না, আমি তোকে কোথাও যেতে দেব না। তুই আমার কাছেই থাকবি। আয়,
আমার কোলে মাথা রেখে শো। আমি তোর মাথায় হাত বোলাতে বোলাতে তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই মাদুর পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই মাদুর পেতে বসো। হঠাৎ মায়ের ঘুম পাড়ানির গান শেষ হতে না হতেই ঘরের দরজায় ঠকঠকানির আওয়াজ। এ বউ, দরজা খোল, আমি এইছি রে, আমি তোর স্বামী। এ বউ, দরজা খোল। বউ, ঘুমিয়ে পড়লি নাকি? দরজা খোল। তোমার ফিরতে এত দেরি হলো কেন? আমি সে কখন থেকে মেয়েকে নিয়ে একা একা বসে আছি, আমার ভয় করছে। তুমি কি জানো না আজ অমাবস্যা? আজ তেনাদের নজর আমাদের মেয়ের দিকেও পড়তে পারে। তো দরজাটা খোল, তবেই না তোর সব কথা শুনবো আমি। মা, বাইরে থেকে যিনি দরজা খুলতে বলছেন তিনি সত্যি সত্যি আমার বাবা তো, নাকি অন্য কেউ বাবার রূপ ধরে আমাকে নিতে এসেছে? মেয়ের কথায় মায়ের বুকটা ধড়াস করে উঠল। তৎক্ষণাৎ বাইরে থেকে ডাক এলো, এই বউ, দরজা খোল। আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? আমি তোর স্বামী, তা কি তুই বুঝতে পারছিস না? এতক্ষণে স্বামীর কথায় নিঃসন্দিহান হয়ে স্ত্রী দরজা খুলে দিয়ে দেখল বাইরে কেউ নেই। সঙ্গে সঙ্গে একদল আঁধারি বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে গেল। আর সেই বাতাসের হাত ধরে খুব দ্রুত গতিতে তারই পিছনে হেঁটে চলে গেল সেই বাচ্চা মেয়েটা। চারিদিকে উদ্ভাসিত একটা ধ্বনি সন্তান হারা সেই মায়ের কানে এলো। হাই হাই হাই, চলে আয়, হাই আমার কাছে আয়। দ্রুত গতিতে এগিয়ে চলা সেই বাচ্চার পিছনে দৌড়তে লাগলো মেয়ের মা, আর চিৎকার করে বলতে লাগলো, নিয়ে গেল রে, ওরা আমার মেয়েকে নিয়ে চলে গেল। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমার মেয়েকে। কিন্তু না, সেদিন তার মেয়েকে কেউ বাঁচাতে পারেনি। তার মেয়েকে টেনে নিয়ে গেছে অলৌকিক এক ছায়ামূর্তি। সন্ধ্যারানী নিখোঁজ হওয়ার আগেও প্রতি অমাবস্যার রাতে শিশু পাচার হতো। সন্ধ্যারানী নিখোঁজ হওয়ার পরেও আগের মতোই প্রতি মাসে অমাবস্যার রাতে একজন করে বাচ্চা মেয়ে উধাও হয়ে যায়। প্রতিটা অমাবস্যার রাতেই উত্তরে জঙ্গল থেকে ভেসে আসে ভয়ানক সব আওয়াজ। আর এইভাবে একে একে মানুষ উধাও হয়ে যাওয়া, এটাই ছিল এই গাঁয়ের ভবিতব্য। ধীরে ধীরে মারি মড়কের লেলিহান থাবা কোপ বসালো ধবলপুর গ্রামের সাধারণ মানুষের উপর। কদিনের মধ্যে গাছপালা, ফুল, পাখি সব যেন বিরামহীন কোনো এক ক্লান্তির কুয়াশায় ভিজে ঠায় দাঁড়িয়ে রইল বোকার মতো, মুক্তির আশায়, হারিয়ে ফেলা সেই সবুজের আশায়। তাই বহু বছর পরেও এই ঘটনার সত্যতা যাচাই করতে গ্রামের মোড়ল এই বিষয়ের উপর মহলে চিঠি পাঠিয়েছেন। দেখা যাক আদৌ এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা আসল সত্যিটা কি। তবে অনেকেই মনে করে এইসব নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চারা এই অঞ্চলের অপদেবতার ভোগে পরিণত হয়। আচ্ছা ভাই রাকেশ, তুমি বলো, কলকাতার এই বিলাসবহুল জীবন ছেড়ে কেই বা ওই প্রত্যন্ত গ্রামে যেতে চাইবে বলো তো? গরম চায়ে চুমুক দিয়ে রাকেশ বলল, হ্যাঁ, সে তো কেউই যাবে না, কিন্তু আপনিই বা কেন যাচ্ছেন স্যার? সিগারেটের সম্মুখে দেশলাই দিয়ে খস করে অগ্নিসংযোগ করে দুবার সুকটান দিয়ে সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার সুকান্ত বলল, শুধু কি আর আমি একা যাচ্ছি? কলকাতা সিআইডি ব্যুরো থেকে 2 জন অফিসার সেখানে যাচ্ছেন।
তবে তারা অন্যরকমভাবে সেখানে যাবেন। কিন্তু কেন যাচ্ছেন? কি দরকার সেখানে? ইনভেস্টিগেশন অফিসার সুকান্ত ভ্রু কুঁচকে কেমন যেন সন্দিহান হয়ে উত্তর দিল, হ্যাঁ, আর বলো না ভাই, বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত পাহাড় পার্ববর্তী গ্রামে নাকি প্রতি অমাবস্যার রাতে একজন করে বাচ্চা মেয়ে উধাও হয়ে যায়। কোথায় যায়, কে তাকে নিয়ে যায়, তার কোনো হদিশ পাওয়া যায় না। তাই উপর মহলে চাপ এসেছে, ওখানে আমাদেরকে যেতেই হবে। তুমি যাবে আমার সঙ্গে? যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমার সহকারী হিসাবে আমি তোমাকেই নিয়ে যাব। আরে না না স্যার, আমার কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে যেতে রাজি আছি। আচ্ছা বেশ, তাহলে আগামী পরশুদিন আমার গাড়িতে আমার সাথে তুমি যাচ্ছ? হ্যাঁ স্যার, তবে আপনি কি সঙ্গে করে পরিবারকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমার মেয়ে বউ তো আমার সাথেই যাবে। ওদেরকে ছেড়ে আমি একটা দিনও থাকতে পারি না ভাই, তাই ওদেরকে তো আমায় নিয়ে যেতেই হবে। এবারে খানিকটা ভয় মিশ্রিত সুরে রাকেশ বলল, কিন্তু স্যার, ওখানে যদি আপনার পরিবারের কোনো বিপদ হয়ে যায়, তাই আমার মনে হয় আপনি পরিবার না নিয়ে গেলেই ভালো করতেন। না না, তা সম্ভব নয়। যাও, তুমি বাড়িতে গিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে নাও। বুধবার তাহলে বেরোনো হবে, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, তাই হবে। এই বলে ইনভেস্টিগেশন অফিসার সুকান্ত ও তার সহকারী রাকেশ দুজনেই যে যার বাড়িতে ফিরে গেল। অতঃপর পূর্ব নির্ধারিত দিনেই তারা রওনা দিল সেই অজপাড়া গাঁয়ের উদ্দেশ্যে। পরন্ত বিকেলবেলায় তাদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েছে। গাড়ির মধ্যে অফিসার সুকান্ত, তার স্ত্রী ও 10 বছরের একটা ফুটফুটে কন্যা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। অ্যাসিস্ট্যান্ট রাকেশ ড্রাইভারের পাশের সিটে বসে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। এমন সময় বাচ্চা মেয়েটির একটা কথা সকলের কানে এলো। বাবা, আমরা যেখানে যাচ্ছি ওখানে নাকি আমার মতো বাচ্চা বাচ্চা মেয়েরা সব নিখোঁজ হয়ে যায়। মেয়েটির কথায় গাড়ির মধ্যেকার পরিস্থিতি কেমন যেন হঠাৎ করে গরম হয়ে উঠল। সুকান্ত ভ্রু কুঁচকে বলল, এইসব কথা তুমি কার কাছে শুনলে বাবা? তুমি আর মামাম তো এই কথা নিয়ে আলোচনা করছিলে, আমি তখনই শুনেছি। মেয়ের মুখে এমন উত্তর শুনে আর কথা না বাড়িয়ে সুকান্ত নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুম্বন ছুঁয়ে বলল, বোকা মেয়ে। না না বাবু, আমরা অন্য কথা আলোচনা করছিলাম তো। তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। তাছাড়া যারা হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে খুঁজে বের করব বলেই তো আমি সেখানে যাচ্ছি। তুমি তো জানো তোমার বাবা একজন পুলিশ। হ্যাঁ বাবাই, বুঝেছি। এতক্ষণে গাড়ির একটা প্রবল ঝাঁকুনিতে সবাই অনুভব করল এই যে শহরের যানজট, গাড়ির হর্নের আওয়াজ ধীরে ধীরে পার করে গাড়িটা ঢুকে পড়েছে মফস্বলের পথে। শহরের ঝাঁ চকচকে আলো বদলে গায়ের রাস্তার ঘুটঘুটে অন্ধকার। ঘড়িতে সময় এখন রাত্রি 9টা। গ্রামের প্রবল অন্ধকার ভেদ করে সামনের দিকে নিচু চলার মতো জায়গায় উপর দিয়ে কাঠের তৈরি একটা সাঁকো, তার উপর দিয়ে বিচিত্র ঘর ঘর শব্দে গাড়িটা এগিয়ে গিয়ে দূরের অন্ধকার বাঁকে মিলিয়ে গেল। জানালার কাঁচ নামিয়ে রাকেশ বাইরের দিকে চেয়ে দেখল গ্রামের কোনো দিকে কোনো জনমানব নেই। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাবসা আবহাওয়া তাদের শরীরে এসে লাগল। যেন মনে হলো ফেলে আসা জলা থেকে একটা ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। এমন সময় হঠাৎ গাড়ির ড্রাইভার বার কত হর্ন বাজিয়ে ব্রেক কষে বলল, সাহেব, গাড়ি এর চেয়ে আর বেশি এগোবে না। সামনে সরু মাটির রাস্তা আছে, বাকিটা পথ হেঁটেই যেতে হবে। হায়, কাউকে তো দেখতেও পাচ্ছি না। কাকে যে জিজ্ঞাসা করি, আর যে কতটা পথ বাকি কে জানে। গাঢ় অন্ধকারের বুক চিরে সরু মাটির রাস্তা বরাবর একটা ক্ষীণ আলো দুলতে দুলতে এগিয়ে আসছে। এতক্ষণে সুকান্তবাবু স্ত্রী বলে উঠল, ওই তো একটা আলোর ছটা এগিয়ে আসছে, বোধহয় কেউ এদিকেই আসছে, ও নাকি জিজ্ঞেস করো। সেই দুলতে থাকা আলো কিছুটা এগিয়ে আসার পর বোঝা গেল একটা গরুর গাড়ি জঙ্গলের ভেতরের পথ দিয়ে
ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসছে। গরুর গাড়ি চালাচ্ছে এক বৃদ্ধ, যেমন শীর্ণকায় রুগ্ন বসার চোখ মুখওয়ালা চালক। গরু দুটোও তেমন রোগা পাতলা। তবে বৃদ্ধকে দেখে এরা কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ বৃদ্ধ বলল, আপনারাই কলকাতা থেকে এইছেন তো? হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আসেন, বসেন বসেন, আমার গাড়িতে বসেন। গায়ের মোড়ল আমারে পাঠাইলো আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এদের 4 চাকাওয়ালা বড় গাড়িটার একপাশে পার্কিং করে দিয়ে ড্রাইভার সমেত কজনে আর বৃথা বাক্য ব্যয় না করে গরুর গাড়ির ছইয়ের ভিতর কোনো রকমে ব্যাগপত্র নিয়ে উঠে পড়ল। গাড়িটা যে পথ দিয়ে এসেছিল সেই পথের দিকেই ফিরে চলল। গাড়ির চালক বৃদ্ধ গরু দুটোর পিছনে গোঁজা দিয়ে মুখ দিয়ে কিছু শব্দ করতে করতে এগোতে লাগলো। কিছুটা সময় পুরোপুরি নিস্তব্ধ, একটা মায়াবী আচ্ছন্নতা। ছইয়ের ভিতর থেকে বাইরে তাকালে উন্মুক্ত আকাশের তারা দেখা যায়। তারপর হঠাৎ সমস্ত নিস্তব্ধতা ছিন্ন করে গরুর গাড়ির গাড়োয়ান ঝনঝন শব্দে ক্যানেস্তারা বাজিয়ে ওঠে। রাকেশ কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞেস করে, হঠাৎ এমন শব্দ করার কারণ? আগে ওই তেনাদের জানান দেওয়ার জন্য এটা বাঁচান। আসলে অন্ধকার রাস্তাঘাটে এই রাত বিরেতে তেনাদের চলার পথেই যদি এই গাড়ি পড়ে যায় তবে আমার রক্ষে নেই বাবু। তাই এই ক্যানেস্তারা বাজাচ্ছিল, বুঝলেন কিনা? গাড়োয়ানের কথায় রাকেশ কিংবা সুকান্ত দুজনেই মুখ উল্টে ভ্রু কুঁচকে একটা অবিশ্বাস্য ভাবভঙ্গি করল, তবে মুখে কিছু আর বলল না। অতঃপর 2-4টে মোড় ঘুরে একটা বট গাছের গোড়ায় গরুর গাড়ি এসে থামল। মোড়ল মশাই আসার আগেই একটা কটু দুর্গন্ধ এসে সকলকে অতিষ্ঠ করে তুলেছে এবং সঙ্গে ভয়ানকভাবে ঋণ ঋণে ধ্বনিতে ভেসে আসছে চাপা কণ্ঠে তীব্র গোঙানি করা ভালো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ কজনে শুনতে পেল তা জানা নেই, তবে রাকেশ তা স্পষ্ট শুনেছে এবং সেই ক্রন্দনের দিক অনুসরণ করে অর্ধস্ফুট চাঁদের আলোয় সে দেখল বটগাছটার ওপারেতেই বিশাল আয়তনের একটা জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল এবং চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা দিয়ে চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। ঠিক তার পাশেই অবস্থিত একটা সুস্থ স্বাভাবিক মাঝারি অট্টালিকা। তা থেকে বৃদ্ধ মোড়ল সাহেব হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বললেন, এই নমস্কার স্যার, আমি এই গাঁয়ের মোড়ল দুর্গাচরণ রায়। বলুন স্যার, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি তেমন। তবে আপনাদের অসুবিধার কথা আজ আর শুনবো না। কাল সকালে আমি সবটা শুনে আমার কাজ আমি শুরু করব। হ্যাঁ, সে তো বটে। আপনারা এখন বিশ্রাম করুন, অনেকটা পথ এসেছেন। চলুন, ওই যে ওই ঘরটাতে আপনাদের থাকার ব্যবস্থা করেছি। যদি কোনো অসুবিধা হয় তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এইসব কথা বলতে বলতে মোড়ল সাহেব পুরো অট্টালিকার পাশের সেই সুস্থ স্বাভাবিক বাড়িটার মধ্যে তাদেরকে নিয়ে গেলেন। আচ্ছা, পাশের ওই সুবিশাল অট্টালিকা এমন ক্ষয়প্রাপ্ত ও পতিত হয়ে পড়ে আছে কেন? সে অনেক ঘটনা, সব কাল সকাল থেকে আপনাদেরকে শোনা। এখন মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করুন, অনেক রাত হয়েছে। নিন, এবার একটু বিশ্রাম করে নিন। এই পঞ্চু, যা তো
এনাদের খাবারের ব্যবস্থাটা কর। ঘরের মধ্যে থেকে একজন বেরিয়ে এসে বলল সে এখনই খাবার দিচ্ছে। এর নাম পঞ্চু। আজ থেকে ও আপনাদের কাজের লোক, রান্না বান্না সব করবে। এছাড়া হাই ফরমাস কিছু হলে বলবেন ওকে, ও করে দেবে। আজ তবে চলি ইন্সপেক্টর বাবু, কাল সকালে দেখা হবে। সাবধানে থাকবেন। শুভরাত্রি। এরপর রাতের খাবার খেয়ে তারা যে যার মতো ঘুমোতে গেল। যে ঘরটাতে বড় তক্তপোষ পাতা ছিল ওই ঘরটাতে ইনভেস্টিগেশন অফিসার সুকান্ত তার মেয়ে বউকে নিয়ে শুয়ে পড়ল। যেহেতু তারা তিনজন, তাই বড় ঘরটার দখল তাদের। আর ছোট ঘরে গিয়ে শুয়ে পড়ল গাড়ির ড্রাইভার বিট্টু ও অ্যাসিস্ট্যান্ট রাকেশ। সুকান্ত বাবুর ঘরের মধ্যে একটা মস্ত বড় জানালা, জানালায় গ্রিল বসানো। কাঁচের পাল্লা সরালেই গ্রামের পূর্ব দিকটা পরিষ্কার দেখা যায়, কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে একটা কালো আধার পিণ্ড ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। জানালার উল্টো সাইডে একটা দড়ি দিয়ে ভাড়া টাঙানো আছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। জানলাটা সরিয়ে সুকান্ত খানিকক্ষণ বাইরের দিকে চেয়ে ঘরের মধ্যে পায়চারি করতে করতে একটা সিগারেট ধরিয়ে টান দিতে শুরু করলো। কি গো, কিছু চিন্তা করছো নাকি? এমন পায়চারি করছো কেন? এই গ্রামে ঢোকার পর থেকে একটা বিষয় আমি লক্ষ্য করছি। দেখছি কেমন যেন সুনসান এরিয়া। আর সবচেয়ে বড় কথা, গ্রামে ঢোকার পর থেকে সারা শরীরে কেমন যেন শিরশির করছে। আচ্ছা, তোমার কি এমন মনে হচ্ছে না? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমারও শরীরটা কেমন যেন ঝিমঝিম করছে। ভয়ের একটা বাতাবরণ আমাদেরকে ঘিরে আছে সব সময়। ও মা, এসো না, এসে শুয়ে পড়ো আমার পাশে। আমার ভীষণ ভয় করছে। কেন মা, আমার সোনামার ভয় করছে কেন? এই তো মাম্মাম, আমি তো এখানেই আছি, তোমার বাবাও এখানে আছেন। আচ্ছা বেশ, আমি তোমার পাশে শুয়ে পড়ছি। কথাগুলো বলেই বিমলা মেয়ের বাম পাশে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অতঃপর সুকান্ত ঘরের হ্যারিকেনের আলো কম করে মেয়ের ডান দিকে গিয়ে শুয়ে পড়ল। ধীরে ধীরে তাদের চোখে নেমে এলো ঘুম। ওদিকে ড্রাইভার এবং রাকেশ বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এদিকে ঘরের খোলা জানালা দিয়ে কলঙ্কিত চাঁদের নোংরা আলো এসে পড়েছে সুকান্তের ঘরের মেঝের ওপর। পুরো নিস্তব্ধ একটা রাত। এমন নিস্তব্ধ রাত এই পাঁচজনের জীবনে আগে কখনো আসেনি। পুরো পৃথিবী যেন প্রাণহীন। শুধুমাত্র পাশের ঘরের ড্রাইভারের নাক ডাকার আওয়াজ ছাড়া আর তেমন কিছুই শোনা যায় না। তবে এই আওয়াজকেও অতিক্রম করে মাঝে মধ্যে শোনা যায় গ্রামের শেষ প্রান্ত থেকে ভেসে আসা শেয়ালের ডাক, রাত ফড়িংয়ের তিনতিরি চিৎকার এবং সেই সঙ্গে বিভৎস ভয়ানক কান্নার আওয়াজ। মাতার ওপর চাঁদ উঠেছে, আমার কলম সোনা ছোট্ট ফুকি কুই, আমার লতি রানী কই। না, এখন আর কেউ শুনতে পায়নি এই আওয়াজ, কারণ এতক্ষণে সবাই মরার মতো ঘুমিয়ে পড়েছে। তবে কেমন যেন অলৌকিকভাবে খট করে চোখের পাতা খুলে বিছানায় উঠে বসল সুকান্ত বাবুর মেয়ে ছুটকি। তারপর তক্তপোষ থেকে নেমে পা টিপে টিপে ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। ঘোর অন্ধকারের মধ্যে অসীম অজানায় সে অজান্তেই হাঁটতে লাগলো। তাকে যেন কেউ ডাকছে, যে ডাক এড়ানোর সাধ্য ওই বাচ্চা মেয়েটার নেই। আয় আয়, চলে আয়, আয় আমার কাছে। রাত তখন কত কে জানে। বিমলার ঘুম ভেঙে দেখে পাশে ছুটকি নেই।
তৎক্ষণাৎ সে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলে, ওগো শুনছো? ও ছুটকির বাবা, ওঠো, উঠে দেখো, ছুটকি বিছানায় নেই। কথাটা বিদ্যুতের মতো সুকান্তের কর্ণগুহর থেকে মস্তিষ্কে পৌঁছানো মাত্রই সুকান্ত ঘুম ছেড়ে বিচলিত হয়ে উঠে পড়ে। আরে কি হয়েছে? ছুটকি কোথায় গেছে? এত রাত, দেখো দেখো বাথরুমে গেছে কিনা। আমি দেখেছি ও বাথরুমেও নেই। তাছাড়া ও রাতে তো একা কখনোই ওঠে না। বাথরুমে যাবার দরকার হলে তোমাকে নয়তো আমাকে ডাকে। আমার ভীষণ ভয় করছে। দেখো না ও কোথায় গেল। নতুন জায়গা, তাড়াতাড়ি বাইরের দিকটায় দেখো। সুকান্ত সঙ্গে সঙ্গে বাড়িটার সর্বত্র ভালো করে খুঁজে সঙ্গে রাকেশ ও ড্রাইভারকে নিয়ে বাইরের দিকটায় খুঁজতে বেরোল। তাদের কানে এলো একটা বিদঘুটে শব্দ। লতিকা, এই তো আমি, এসো, আমাকে ধরো, এই তো আমি তোমার মায়ের মতো। এতক্ষণে ঘর থেকে বেরিয়ে চারজনে সেই বট গাছটার নিচেই দাঁড়িয়েছিল। একটু আগে গরুর গাড়ি চালকটাও তাদেরকে এই বট গাছটার নিচে নামিয়ে দিয়ে গিয়েছিল। তবে হঠাৎ এমন মায়াবী ডাক কানে আসায় সেই ডাক অনুসরণ করে তারা চোখ ফেরাল। এই গ্রামে এসে প্রথম দেখা সেই অবক্ষয়িত জীর্ণ বিবর্ণ শালিকের মতো ধ্বংসের শেষ নিঃশ্বাস ত্যাগ না করে দাঁড়িয়ে থাকা পোড়ো বাড়িটার দিকে। চলো ওই বাড়িটার ভেতর থেকে ঘুরে আসি। ছুটকি বোধহয় ওই দিকটাই আছে। দেখলেন তো স্যার, এই জন্য আমি আপনাকে বলেছিলাম আপনি পরিবার নিয়ে অন্তত এই ইনভেস্টিগেশনে যাবেন না, তাতে আপনার স্ত্রী ও সন্তানের ক্ষতি হতে পারে। দেখুন, মিলেছে তো আমার কথাটা? ভাট বকো না তো, এখন যে কাজটা করছো ওটাই মন দিয়ে করো। এমন কথায় রাকেশ পুরোপুরি চুপ করে গেল এবং সুকান্তকে অনুসরণ করতে করতে বিমল আর ড্রাইভার ও রাকেশ ধীরে ধীরে প্রবেশ করল সেই পোড়ো বাড়িটায়। মোবাইলের ফ্ল্যাশ অন করে ঘরের চারিদিকে একবার খুঁজে নিয়ে নিচের তলার চারটে ঘরে ভালোভাবে চোখ বুলিয়ে অতপর দুর্বার আকর্ষণে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে তারা ছাদের উপরে ওঠার চেষ্টা করল। প্রতি মুহূর্তে ঘর থেকে ইট বালি পলেস্তারা খসে পড়ার আওয়াজ হয়ে চলেছে। বহু কষ্টে ছাদে ওঠার পর তারা দেখল অধিকাংশ জায়গাতে ছাদ ফেটে ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এই অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবুও কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন যেন অপরূপ মায়াময় হয়ে ওঠে। হঠাৎ তাদের চোখের সামনে ঘনিয়ে আসা মায়ার বাঁধন ছিঁড়ে একটা রূঢ় অলৌকিকতা ভেসে ওঠে। তারা দেখতে পায় ছাদের উপর টর্চের ফেলা আলোর রেখা আড়াল করে একটা রহস্যময় ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর সেই ছায়ামূর্তিকে কেন্দ্র করে পাগলা গ্রহের মতো ছুটকি পরিক্রমা করছে আর বলছে, কি মজা, আমায় ছুঁতে পারে না, কি মজা, আমায় ছুঁয়ে দেখো, এই তো আমি তোমার লতিকা, আমি তোমার লতিকা। কি হচ্ছে কি এসব ছুটকি? এই গভীর রাতে বিছানা ছেড়ে এখানে কেন উঠে এসেছো? বুকে ভয় নেই তোমার? বাবার বকুনিতে মেয়ে কেঁদে ফেলে। তাকে সঙ্গে নিয়ে সেই অট্টালিকা ছেড়ে আবার সবাই ফিরে আসে নিজেদের ঘরে। এখন সময় রাত 2:15। এত রাতে একটা নতুন জায়গায় এসে 10 বছরের একজন বাচ্চা মেয়ে ঘুমোতে ঘুমোতে বিছানা ছেড়ে উঠে গিয়ে অপরিচিত একটা পোড়ো অট্টালিকার ছাদে কোন অদৃশ্য শক্তির সাথে খেলা করছিল। তবে কি এখানে বাচ্চা মেয়ে অপহরণের বিষয়টা মনুষ্য সৃষ্ট নাকি অলৌকিক? এসব কথা ভাবতে ভাবতে তাদের আর বাকিটা রাত দু চোখের পাতা এক হলো না। কলকাতা থেকে এত দূরের এক পাহাড় প্রান্তবর্তী গ্রামে ইনভেস্টিগেশনের জন্য লোকজন এসেছে, এ কথা ততক্ষণে গ্রামের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে। তাই গ্রামের হুজুকে মানুষ পরের দিনই সকালে এই আশ্রয় বাড়ির সামনে এসে জড়ো হয়েছে। লোকগুলোর মধ্যে থেকে একজন মাঝবয়সী মাতব্বর গোছের লোক
পাকানো গোফে তাও দিতে দিতে বলল, কাল রাতেই শুনছিলাম কলকাতা শহর থেকে নাকি পুলিশ অফিসাররা এসেছে, কিন্তু কি বার হবে? আর মাত্র 3 দিনই তো বাকি আছে। 3 দিন পরেই অমাবস্যা। অমাবস্যা মানেই আরও একজন শিশুকন্যার মৃত্যু। আদৌ কি রহস্যের উদ্ঘাটন সম্ভব? লোকটার কথাগুলো শুনে সামনের লোকগুলো ভ্রু কুঁচকে চিন্তার একটা চোরা স্রোতে প্রবেশ করেছে। এমন সময় সামনের পথে দিয়ে গ্রামের মোড়ল এদিকটা এসে বলে উঠলেন, সকাল সকাল আজ সবাই এদিকে কি মনে করে? এই তো দাদা, আমরা গ্রামের সকলে সকাল সকাল চলে এলাম শহর থেকে আগত অফিসারদেরকে আমাদের গ্রামে স্বাগত জানাতে। আচ্ছা, বেশ বেশ, তা ভালো। রাতের ঘুম শেষে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে ইনভেস্টিগেশন অফিসার সুকান্ত ও তার মেয়ে বউ। তাদেরকে বেরিয়ে আসতে দেখে মোড়ল মশাই তড়িঘড়ি বলে ওঠেন, আসুন আসুন স্যার, সুপ্রভাত। সুপ্রভাত সুপ্রভাত মোড়ল মশাই। আর বলবেন না, আপনারা কলকাতা থেকে এসেছেন এই গ্রামের ওই মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে। তা জানতে পেরেই আপনাদের সাথে সকাল সকাল দেখা করতে চলে এসেছে এই গাঁয়েরই সব লোকজন। আরে বেশ তো, এ তো বেশ ভালোই। তাছাড়া সকলের সাথে পরিচিতি স্থাপন করা আমার সেই ছোটবেলার নেশা। বাহ, এ যে দারুণ রকমের নেশা! আর যাই বলুন, এ নেশায় কোনো ক্ষতি নেই। এইভাবে বেশ অনেকক্ষণ সকলের সাথে কথাবার্তা আলাপচারিতা চলতে থাকলো। কিছুক্ষণ পরেই ঘর থেকে রাকেশ ও ড্রাইভার বেরিয়ে এলো, ফলে কথাবার্তার সময় পরিসর বৃদ্ধি পেল। তবে এর মধ্যে বৃদ্ধ জলধর প্রসাদ হঠাৎ ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। এই বাচ্চা মেয়েটা আপনার নাকি সাহেব? হ্যাঁ, ছুটকি আমার মেয়ে। কিন্তু কি হয়েছে বলুন তো, আপনি এমন ভয় পেয়ে গেলেন কেন? চলে যান সাহেব, এখান থেকে পালিয়ে যান, নইলে যে সে আপনার মেয়েকেই নিয়ে নেবে। আর মাত্র 3 দিন পরেই অমাবস্যা। এর মধ্যে এই গ্রাম ছেড়ে পালিয়ে যান। ওর নজর আপনার মেয়ের উপর পড়েছে। দেখুন দেখুন, গলায় কেমন কালফিটে দাগ পড়েছে। এটাই তার লক্ষণ। পালিয়ে যান, পালিয়ে যান। কি যাতা বলছেন? কার নজর পড়বে আমার মেয়ের উপরে? কে আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবে? এই কালশিটের দাগটা তো ছিল না। সে অনেক কাল আগের ভয়াবহ ঘটনা, সে আপনাদেরকে না শোনাই ভালো। তবে আমার কথা শুনুন, পালিয়ে যান, নয়তো 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 কি কি হলো? চলে যাচ্ছেন যে? কি হলো বলে যান। কিন্তু সুকান্ত তার যথাযথ উত্তর পায় না। সেই বৃদ্ধ বটগাছ তলার সেই আসর ছেড়ে উঠে গ্রামের ভিতরের দিকে চলে যায়। এরপর সকালের ব্রেকফাস্ট সেরে অফিসার সুকান্ত স্ত্রী কন্যাকে রুমে রেখেই ইনভেস্টিগেশনে বেরিয়ে পড়ে, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট রাকেশ ও ড্রাইভার। রাকেশ, সুকান্ত কিংবা গাড়ি চালক যখন এই গ্রামে পৌঁছয় তখন গ্রামের চারিদিক ছিল অন্ধকারে ঢাকা। তবে আজ দিনের আলোয় স্থানীয় একজন গাইড নিয়ে পুরো গ্রাম পরিদর্শনে বেরিয়ে তারা লক্ষ্য করল এখানকার প্রাকৃতিক দৃশ্য শহর কিংবা শহরতলির গায়ে গড়ে ওঠা মফস্বল ও শহর কেন্দ্রিক গ্রামগুলোর চেয়ে আরও বেশি মনোরম। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ফসলের ক্ষেত, আর তার কিছুটা দূর থেকেই চোখে পড়ছে ঘন পাহাড়ি জঙ্গল। ওই দিকের ওই পাহাড়ি জঙ্গলের পরে কি আছে? গাইড উত্তর দিল, ওই জঙ্গলের ওপারে গিয়ে শেষ হয়েছে ভারতবর্ষের সীমানা। প্রকৃতির এমন মাধুর্যকে উপভোগ করতে করতে খানিকক্ষণের মধ্যেই তারা গ্রামের একজন বৃদ্ধের মাটির বাড়িতে পৌঁছে গেল। সেখানে উপস্থিত হওয়া মাত্রই তারা পরিচয় পেল গ্রাম্য আতিথেয়তা। হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি। প্রথমবারের জন্য গ্রামের এমন মেঠো ঘরে প্রবেশ করার পূর্বে তাদেরকে পারিবারিক ঐতিহ্য অনুযায়ী বরণ করে নিল সেই বাড়ির লোকজনেরা। সেই পরম আতিথেয়তায় তারা এই প্রথম অনুভব করল
মানুষের সাথে মানুষের আত্মার অদৃশ্য টানকে। তাদেরকে দেখে সুকান্তের একটা কথা বিশ্বাস হয়ে গেল, যে এখনো মানুষ খড় দিয়ে ছাওয়া মাটির ঘরে বসবাস করে। বাড়ির বৃদ্ধ মালিক বললেন, খুব সাবধান বাবু, বউ বাচ্চা নিয়ে এখানে থাকবেন না, এদিকটা একদম ভালো নয়। চোর ডাকাত নয় নাকি শিশু পাচারকারী একদল লোক এখান থেকে কন্যা সন্তান চুরি করে নিয়ে যায়? এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, এখান থেকে শিশু পাচার হয়ে যায়, এ কথা সত্যি। কিন্তু এ কাজ কোনো মানুষ করে না, করে এক এক প্রেতাত্মা। আপনি যে কি বলেন না, ভূত প্রেত নাকি শিশু পাচার করে? আমি আমার গ্রামে ঘটে চলা এই অলৌকিক কর্মকাণ্ড সম্পর্কে যেটুকু জানি সেটুকুই বললাম। আপনারা শহুরে লোক, বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। বৃদ্ধের কথায় অসন্তুষ্ট হয়ে কজনে বৃদ্ধের ঘর ছেড়ে বেরিয়ে এলো। গাইড তাদেরকে বলল, ওই বৃদ্ধ যা বলছে তা পুরোটাই সত্যি। এই কাজ কোনো মানুষের হতেই পারে না, এটা তারও বিশ্বাস। তাহলে অমাবস্যার দিন সারা রাত পুরো গ্রামে আলো জ্বালিয়ে সবাই জেগে বসে থাকলেই তো হয়। তাহলে তখন প্রমাণিত হয়ে যাবে আসলে কাজটা কার। গাইড উত্তর দিল, এমনটাও করা হয়েছিল প্রায় 2-3 বার, কিন্তু কোনো লাভ হয়নি। লণ্ঠনের আলো কমলেই কে যেন এসে মায়ের কোল থেকে বাচ্চা তুলে নিয়ে যায়। বিদ্যুৎ এখানে পৌঁছেছে বটে, তবে তা স্থায়ীভাবে নয়। বর্তমানে কখনো কারেন্টের আলো পাওয়া যায়, কখনো যায় না। পোস্টারের অভাবে, ইলেকট্রিক সাপ্লাইয়ের অভাবে প্রায় সময় ইলেকট্রিক অফিস থেকে বন্ধ রেখে দেয়। তখন রাতের আঁধারে মনে হয় পুরো গ্রামটাই যেন চর্যাপদের মতো গুজ্জ মন্ত্র দিয়ে সাজানো। অতঃপর সেই বাড়ি থেকে বেরিয়ে এসে তারা ঘন সুপারি বাগানের মাঝখান দিয়ে সরু রাস্তা ধরে একটু এগোতেই বাঁদিকে তাদের চোখে পড়ল ধান ক্ষেত। সেই ক্ষেতের মাঝখানে আল পথ ধরে নাক বরাবর এগিয়ে গিয়ে তারা দেখতে পেল একটা পাহাড়ি সরু নদী এঁকে বেঁকে বয়ে চলেছে। কখনো সেই নদীর পাড় দিয়ে, কখনো বা আল পথ ধরে হাঁটতে হাঁটতে খানিক দূর গিয়ে সুকান্তের চোখে পড়ল পানের বরজ। পানের সেই বরজ পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আবারও গ্রামের বাড়ি ঘর দেখা গেল। এটা একটা অন্য পাড়া। রাস্তাঘাট কিংবা বাড়িঘরের চেহারা অন্যান্য জায়গার মতো একই রকম। এমন সময় আকাশের দিকে চেয়ে রাকেশ দেখে সূর্য তখন প্রায় মধ্য গগনে। অতঃপর আবার ক্ষেতের আলপথ ধরে নদীর পাড় দিয়ে তারা ঘরে ফিরে আসে। রাতের বেলা সবাই ঘরে ফিরে ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। সুকান্তের স্ত্রী বিমলা বলে, দেখো না, মেয়েটার গলায় এই কালশিটের দাগটা কিছুতেই যাচ্ছে না। কখন কিভাবে যে এমন দাগ হলো কে জানি। ও নিয়ে তুমি বেশি চিন্তা করো না, সময় মতো ঠিক সেরে যাবে। চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল আমাকে আবার ইনভেস্টিগেশনে বেরোতে হবে। আজ তো ইনভেস্টিগেশনে বেরোলে, কিছু কি জানতে পারলে? যা জানতে পেরেছি তা না জানারই সমান। মানে কি বলতে চাইছো? এখানকার প্রতিটা লোক বলছে এই গ্রামে বাচ্চা গায়েব হয়ে যাওয়ার পেছনে কোনো মানুষের হাত নেই, বরং এই কাজ কোনো এক অলৌকিক শক্তি দ্বারা সংঘটিত হয়। সে কি? হ্যাঁ, আপাতত এইটুকুই শোনা যাচ্ছে। কাল দেখি কোনো নতুন তত্ত্ব উঠে আসে কিনা। এইরকম কথাবার্তা বলতে বলতে একটা সময় পর তারা সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ ভোর রাতে একটা বিকট চিৎকারে এই অট্টালিকার প্রতিটা ঘর ঝনঝন করে কেঁপে উঠল। শোনা গেল পরিচিত সেই কণ্ঠস্বর, এই যে ড্রাইভারের কণ্ঠস্বর। সুকান্তের ঘুম ভেঙে গেল। সে ছুটে ঘর থেকে বেরিয়ে সদর দরজায় এসে দেখল ড্রাইভার বিট্টু সেখানেই শুয়ে পড়ে আছে। তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তার পাশেই দাঁড়িয়ে আছে
অফিসার সুকান্তের ছোট্ট মেয়ে ছুটকি। সে হাতে ধরে আছে দরজার খিল, আর সেটাতে লেগে রয়েছে টাটকা রক্ত। তবে কি ছুটকি ওই খিল দিয়ে ড্রাইভারের মাথায় আঘাত করল? কিছুক্ষণের মধ্যেই সেখানে রাকেশ ও বিমলার আগমন ঘটল। তারাও কাঁচা ঘুম ভেঙে উঠে এমন দৃশ্য দেখবার জন্য প্রস্তুত ছিল না। রক্তাক্ত অবস্থায় ড্রাইভার ছুটকির দিকে আঙুল নির্দেশ করে কাঁপা কাঁপা সুরে বলল, সাহেব, আপনার মেয়ে গতকাল রাতের মতোই আজও এত রাতে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। আমি বাধা দিতেই দরজার খিল খুলে আমার মাথায় মারল। আমি আর বাঁচব না। তবে তবে আপনি পালিয়ে যান। আপনার মেয়ের ঘোর বিপদ সাহেব। ওর উপর মনে হয় অলৌকিক শক্তির ছায়া পড়েছে। ওকে বাঁচিয়ে নিন আর 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 এখান থেকে পালিয়ে যান, পালিয়ে যান, পালিয়ে যান। মুখ থেকে শেষ কথাটা বের হবার আগেই ড্রাইভারের শরীর ছেড়ে প্রাণবায়ুটা বেরিয়ে গেল। রাতের আকাশে খোলা সদর দরজা থেকে ঠান্ডা বাতাসের মতো বাইরে থেকে ভেসে এলো একটা সুর। লতিকা, লতিকা, হায় মা, আমার কাছে আয়, হায় চলে আয় আমার কাছে। আসছি মা, আমি এক্ষুনি তোমার কাছে আসছি। ড্রাইভারের নিথর দেহটার দিকে এগিয়ে গেল রাকেশ ও সুকান্ত। দরজার কাছে ঠেক দিয়ে দাঁড়িয়ে রইল বিমলা। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। বিট্টুর শরীরের কাছে গিয়ে হেঁট হয়ে ইনভেস্টিগেশন অফিসার সুকান্ত দেখল বিট্টুর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, নাড়ি চলাচলও নেই। সুকান্ত ও রাকেশের চোখ বিস্ফারিত। তাদের এখন কি করা উচিত তারা ভেবে উঠতে পারল না। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ভয়ে জড়সড় হয়ে গেল তিনজন। অতঃপর সুকান্ত খবর দিল গ্রামের মোড়লকে, আর তারা খুঁজতে গেল ছুটকিকে। গিয়ে দেখল পাশের সেই জরাজীর্ণ পোড়ো অট্টালিকার ছাদে ছুটকি যেন কার সঙ্গে লুকোচুরি খেলছে। সেখান থেকে কোনো রকমে হনুমান চল্লিশার পাঠ শোনাতে শোনাতে তাকে জোর করে ঘরে ফিরিয়ে আনা হলো এবং তাকে ঘরে দরজা বন্ধ করে রাখা হলো। দেখতে দেখতে প্রায় সকাল হয়ে এলো। মোড়ল বেশ জনা দশেক লোক নিয়ে ঘটনাস্থলে হাজির হল। তারপর সুকান্ত ও রাকেশের সহায়তায় কোনো প্রকার আইনি জটিলতা ছাড়াই মৃতদেহ দাহ কার্য সম্পন্ন করা হলো। এমন সময় বৃদ্ধ জলধর এসে ঘরের ভিতরের একটা চেয়ারে ঠেক দিয়ে বসে বলে উঠল, আপনারা এইভাবে ভেঙে পড়বেন না পুলিশ বাবু, সবই যে নিয়তির খেলা। কিন্তু মাঝে মধ্যেই হঠাৎ করে যেন মনে হয় কিছু কিছু সময় নিয়তি এই খেলার আংশিক দায়িত্ব কোনো অলৌকিক শক্তির হাতে তুলে দিয়েছে। কি বলুন তো, আসলে ও সব চোর ডাকাত বা শিশু পাচারকারী কোনো দল নয়। আমাদের এই গ্রামে প্রতি মাসে অমাবস্যার দিন একজন করে শিশু কন্যাকে এক অলৌকিক ডাকে সাড়া দিয়ে এইভাবেই মরতে হবে। কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। আর যে রক্ষা করতে চাইবে তার অবস্থাও ওই ড্রাইভারের মতোই হবে। আমি জানি ড্রাইভারের কিভাবে মৃত্যু ঘটেছে। আজ অমাবস্যা, আজ রাতেই ও আপনার মেয়েকে নিয়ে যাবে চিরতরে। এর আগের দুদিনও তো আপনার মেয়ের সাথে খেলা করেছে, ওর প্রতি ভালোবাসা বাড়িয়েছে, আর আজ রাতেই ও আপনার মেয়েকে কাছে নিয়ে নিজের মমত্ববোধের পরিচয় দেবে, নিজের মাতৃত্বের পরিচয় দেবে। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন তো? তাছাড়া ভূত প্রেত একজন জলজ্যান্ত বাচ্চাকে নিয়ে যায়, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? দেখুন পুলিশ বাবু, আমার বয়স এখন ৮০-৮৫ হবে। আমার জীবন অভিজ্ঞতা দিয়ে একটা কথা বলতে পারি আপনাকে। আমি তো তেমন পড়াশোনা জানি না, বৈজ্ঞানিক ভিত্তি বা যুক্তিও কিছু জানি না। কিন্তু আপনি বলুন,
যদি শিশু পাচারের এই কাজটা কোনো মানুষের দ্বারা ঘটতো, তবে এতগুলো বছর ধরে এত পাহারা দেওয়ার পরেও কারোর চোখে পড়ল না সেই চোরের দল। আপনি ঠিকই বলেছেন। কোনো মানুষ যদি এরকমভাবে বারবার শিশুকন্যা চুরি করতে আসতো, তবে অবশ্যই একদিন না একদিন ঠিক ধরা পড়তো। আমারও মনে হয় এর পিছনে কোনো অলৌকিক ব্যাপার রয়েছে। তাছাড়া রাতের বেলায় জানালা দরজা খোলা রাখলে কেমন যেন একটা অস্পষ্ট ডাক কানে আসে, ওই বড় অট্টালিকার দিক থেকে। আমি জানি পুলিশ বাবু, আমি জানি এই গায়ে একটাও শিশু কন্যাকে কোনো চোর ডাকাতে নিয়ে যায়নি। সব শিশু কন্যাগুলোকে নিজের মেয়ে লতিকা মনে করে কাছে টেনে নেয় সন্ধ্যারানীর অতৃপ্ত আত্মা। কে এই সন্ধ্যারানী? সে কেনই বা অমাবস্যার রাতে এক এক করে সকল শিশু কন্যাকে নিজের মেয়ে ভেবে কাছে টেনে নেয়? সে অনেক কাল আগেকার কথা। তখন আমার বয়স খুব একটা বেশি নয়। এই ঘটনা শুনেছিলাম বাবার মুখে। এ তোমাদের মিথ্যে বা বৌগলমি মনে হতে পারে, কিন্তু না, এক ফোঁটা মিথ্যে নয়, সবটাই সত্যি। আচ্ছা, আপনি বলুন ঘটনাটা কি? বিশ্বাসযোগ্য হলে অবশ্যই বিশ্বাস করে নেব। সে তো 100 বার। বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। তবে কথাগুলো বলে রাখি, বিশ্বাস অবিশ্বাস সবটাই আপনাদের নিজস্ব ব্যাপার। আপনি শুরু করুন। সে এক সময় ছিল, বাংলার মানুষজন তখন স্বপ্ন দেখতে শুরু করেছিল। এতদিন তাদের যে অথাভাব অনাহারে দিন অতিবাহিত হচ্ছে, তা বোধ হয় এবার ঘুচে যাবে। কিন্তু নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের সেই দুর্দশার দিন শেষ হয় না। নতুন সরকার গঠন, নতুন তহবিলে নতুন করে বাজেট পেশ, সবকিছুতেই আর্থিকভাবে গুলিয়ে পড়ে পূর্ব বাংলার নতুন সরকার। তাই দ্রব্যমূল্যের উপর করের পরিমাণ বৃদ্ধি হয়। ফলত তখন চাল ডালের দাম আকাশ ছোঁয়া, কর্মজীবন বিপন্ন। তাই সাম্প্রদায়িক হিংসা এই সব কিছুর জেরে সাধারণ মানব জীবনে মরণাপন্ন অবস্থা। এই শোচনীয় অবস্থার শিকার হয়েছিল সদ্য বিবাহিত নবদম্পতি কানাইলাল ও সন্ধ্যারানী। সন্ধ্যারানীকে ভালোবেসে বিয়ে করে কানাই। সন্ধ্যারানী ছিল উচ্চ ব্রাহ্মণ ঘরের কন্যা, আর কানাইলাল ছিল সামান্য একজন কৃষকের ছেলে। তাই তাদের এই বিয়ে মেনে নিতে চায়নি সন্ধ্যারানীর পরিবারের লোকজন। জাতপাতের বিরোধিতা করার অপরাধে তাদেরকে পুরোপুরি এক ঘরে করে দেওয়া হয়, বিতাড়িত করা হয় সমাজ থেকে। তাই তারা স্বগৃহ ছেড়ে ওপার বাংলা থেকে চলে এসেছিল আমাদের এপারের এই গ্রামে। এখানে দরমা ঘেরা কুঠুরিতে জন্ম দিয়েছিল তার একমাত্র কন্যা সন্তান লতিকাকে। গ্রামের জমিদার তারাশঙ্করের জমিতে তেভাগা চাষে ভাগ নিয়ে চাষ করাই ছিল কানাইলালের একমাত্র জীবিকা। আর সন্ধ্যারানী জমিদারের বাড়িতে বাসন মাজত, জাটপালা দিত, কাপড় জামা ধুত, এই সব কাজেই সে নিয়োজিত ছিল। লতিকা পড়ছিল গায়ের পাঠশালায়। এইভাবে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল লতিকা ও তাদের পরিবার। কিন্তু একদিন হঠাৎ করেই গ্রামে নেমে এলো এক নতুন ভয়। প্রতি অমাবস্যার রাতে একজন করে শিশু কন্যা গায়েব হয়ে যেতে লাগল। সন্ধ্যারানী ও কানাইলাল তাদের মেয়েকে নিয়ে চিন্তায় পড়ল। রাতে তাদের ঘুম হয় না। যারা এই রকম শিশু কন্যা অপহরণ করছে, তারা যদি লতিকাকে নিয়ে যায়, এই ভয়ে সর্বদা ভীত হয়ে থাকত সন্ধ্যারানী ও কানাইলাল। তারপর একদিন সারা বেলা খেতে গরুর মতো পরিশ্রম করে সন্ধ্যার পরে বাড়িতে ফিরে কানাইলাল বলল, ওই গিন্নি, কি হলো গো? রাধাবাড়া কি এখনো শেষ হলো না? না গো লতির বাপ, এখনো তো শেষ হয়নি। ডালে এখনো লঙ্কা ফোড়ন ছাঁতাল দেওয়া বাকি আছে। কি অলক্ষণে কথা বলো গো গিন্নি! সন্ধ্যা গড়িয়ে রাত দুপুর হয়ে গেল, তবু তোমার রাধাবাড়া এখনো শেষ হলো না। সত্তরে মেয়েটা প্রাণ দিবে নাকি গো? দেখো, যদি রান্না হয়ে পড়ে তাহলে চলো, খেয়ে দিয়ে বাসার দরজায় এঁটে শুয়ে পড়ি। নয়তো কখন কি হয় কেই বা জানে। তার ওপরে ঘরে আবার 9-10 বছর বয়সী মেয়ে আছে।
তাছাড়া অন্ধকার চাইতে বড় শত্রু আর কি বা হয়? জানোই তো, রাত গভীর হলেই এই গ্রামের আকাশ জুড়ে কেমন ভয় নেমে আসে। কালো ছায়া ধোঁয়ার মতো ঘুরপাক খায় এই গ্রাম্য পরিবেশের কোনায় কোনায়। উফ, তুমি আর রাগে গজগজ করোনি। চলো চলো, চেটাই পেতে বসো, আমি যাই ঘরের ভেতর থেকে মেয়েটাকে ঘুম থেকে তুলে আনি। সে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছে। তারপর ঘরে গিয়ে সন্ধ্যা রানী দেখে তার মেয়ে লতিকা ঘরে নেই। তখনই তার মনে পড়ে যায় আজ তো অমাবস্যা। তবে কি আজ তার নজর পড়েছে লতিকার দিকে? সন্ধ্যা রানী ছুটে সেই কানাইলালের পায়ে জড়িয়ে কান্না করতে শুরু করে। লতিকা, লতিকা ঘরে নেই। কি বলছো কি তুমি? লতিকা ঘরে নেই? এ ভগবান, সর্বনাশ হয়ে গেছে। আজ তো অমাবস্যা। তার মানে ওই অলৌকিক নজর শেষমেশ আমার মেয়ের ওপরে পড়েছে। ঈশ্বর, কি হবে এবার? তুমি আমার কাছে আমার মেয়ে লতিকাকে এনে দাও, নইলে নইলে আমি যে পাগল হয়ে যাব। লতিকা, লতিকা, তুই কোথায় গেলি রে মা? হায় হায়, আমার কোলে ফিরে আয় মা, একবার ফিরে আয়। লতিকা, লতিকা, তুই কোথায় চলে গেলি? কেঁদো না সন্ধ্যা রানী, তুমি আর কেঁদো না। তুমি আর যতই কাঁদো, তোমার সেই গল্প শোনা মিষ্টি মেয়ে লতিকা আর কখনো ফিরে আসবে না। ও যে মরণের ওপারে গিয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে যে ফিরে আসা যায় না। ও যে আজ অপদেবতার ভোগ হয়েছে। তবে তুমি এখানেই বসে থাকো, আমি যাই আমার ছোট্ট মেয়েটাকে খুঁজে দিয়ে আসি। আমার মেয়ে কোথাও যায়নি, কোথাও যায়নি, এইখানে কোথাও আছে। হয়তো হয়তো কাদামাটি নিয়ে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। দেখি, একটু খুঁজে দেখলে অবশ্যই তাকে পাওয়া যাবে। আমি যাই। সন্ধ্যা রানী, শান্ত হও। যেও না, যেও না এত রাতে ঘর ছেড়ে। বাইরে যেও না। এত রাত্রে কোথায় চললে তুমি? বলছি তো, লতিকা আর ফিরবে না। ওকে মৃত্যু দেবী তার কোলে স্থান দিয়েছেন। না, আমার মেয়ের কিচ্ছু হতে পারে না। ও আছে, ও এখানেই কোথাও আছে। যেও না সন্ধ্যা রানী, যেও না। এই রাত বিরেতে পুত্রী শোকে পাগল হয়ে কোথায় যে চলল কি জানি। এই বলে কানাইলাল সন্ধ্যা রানীর পিছু নিয়েছে, আর সন্ধ্যা রানী কাঁদতে কাঁদতে গ্রামের পথ ধরে লতিকাকে ডাকতে ডাকতে এগিয়ে যাচ্ছে। অতঃপর দূরের জঙ্গলে এত রাতেও জ্বলন্ত আগুন দেখে সন্ধ্যা রানী এগিয়ে গেল সেই জঙ্গলের দিকে। সেখানে গিয়ে দেখল একদল অঘরী তান্ত্রিক কি সব কথা বলছে। সামনে জ্বলছে যজ্ঞের আগুন, আর তাদের পাশেই বসে আছে গ্রামের জমিদার তারাশঙ্কর রায়। সন্ধ্যা রানীর কানে এলো একজন তান্ত্রিক জমিদারকে বলছে, প্রতি অমাবস্যায় সে যদি এইভাবে একজন করে শিশু কন্যা এনে দিতে পারে, তাহলে সে ওদের কাছ থেকে অনেক অর্থ পাবে এবং তার কন্যারও মৃত্যু হবে না। আর ওরা এই সব শিশু কন্যাকে বলি দিয়ে ওদের আরাধ্য অপদেবতার ভোগ চড়াবে। কথাটা শুনেই চমকে উঠে চারিদিকে চোখ ঘুরিয়ে সন্ধ্যা রানী দেখল বলির জন্য হাড়ি কাটে আটকা পড়ে আছে লতিকা, আর তার উপর কাতান উঁচু করে দাঁড়িয়ে আছে এক তান্ত্রিক জল্লাদ। মায়ের মন তাই ধৈর্য ধরতে না পেরে ঘটনাস্থলে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়ে। ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। কিন্তু তার কান্না সেদিন কেউ শোনেনি, বরং সঙ্গে সঙ্গে সন্ধ্যা রানী ও কানাইলালকে তারা বন্দি বানিয়ে ফেলে। শয়তান জমিদার তারাশঙ্কর, তোকে আমি ছাড়বো না, তোর বিনাশ করবই। তাদের সামনেই বলি দেয় তাদের একমাত্র কন্যা লতিকাকে। টাটকা তাজা রক্ত ছিটকে পড়ে যজ্ঞের আগুনের উপর। অঘরী তান্ত্রিকগুলো নিজেদের কপালে সেই শিশু রক্তের টিকা লাগায়। সেই দৃশ্য সহ্য করতে না পেরে ঘটনাস্থলে কানাইলালের মৃত্যু হয়, আর সন্ধ্যা রানীকে বন্দি করে নিয়ে আসে জমিদার তারাশঙ্কর রায়। তারপর জমিদার সন্ধ্যা রানীকে একটা অন্ধকার ঘরে বন্দি বানিয়ে রেখে প্রতিনিয়ত তার সাথে শারীরিক সংভোগ লীলায় মেতে উঠত। ফলে অন্ধকার ঘরে
স্বামী সুখে সন্তান সুখে তিলে তিলে শেষ হয়ে আসে সন্ধ্যারানীর প্রাণ শক্তি। তারপর একদিন সেই অন্ধকার কক্ষের মধ্যেই প্রাণ ত্যাগ করে সন্ধ্যারানী। আর সেই মৃতদেহ সৎকার না করে জমিদার সেই গোপন কক্ষের দ্বার চিরতরে বন্ধ করে রেখে দেয়। তার ভিতরে সেই মৃতদেহ পচে গলে কঙ্কাল করটিতে রূপান্তরিত হয় সন্ধ্যারানীর শরীর। আর সন্ধ্যারানী সেই প্রেতাত্মা ধীরে ধীরে শেষ করে দেয় জমিদার বংশের সকল ওয়ারিশকে। প্রদীপ দেওয়ার মতো জমিদার বংশের আর কেউ বেঁচে নেই। এমনকি জমিদার বাড়িটাও আজ জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ওই যে পাশের ওই বড় অট্টালিকা, ওটাই ছিল জমিদার বাড়ি। এই গ্রামে এখনো সন্ধ্যারানীর অশরীরী আত্মা ওই জমিদার বাড়িতেই থাকে। তার প্রতি অমাবস্যার রাতে কান্নাকাটি করে। এছাড়াও 9-10 বছর বয়সী মেয়েদেরকে নিজের মেয়ে লতিকা মনে করে কাছে ডেকে নেয়। আজ তো অমাবস্যা, আজ রাতেও আপনাদের মেয়ে ছুটকিকেও কাছে টেনে নেবে। সন্ধ্যারানীর মৃত্যুর আগে জমিদার গ্রামের শিশু পাচার করত অঘরী তান্ত্রিকদের ডেরায়। সেই শিশু সন্তানগুলোকে বলি দিত ওই অমানুষ তান্ত্রিকদের দল। আর সন্ধ্যারানীর মৃত্যুর পর জমিদার তান্ত্রিক সবাই এর বিনাশ হয়েছে বটে, তবে শিশু পাচার আজও বন্ধ হয়নি। কারণ সন্ধ্যারানী প্রতি অমাবস্যাতে একজন করে শিশুকে নিজের কন্যা ভেবে কাছে টেনে। জানি না এই বিধি নিয়ম কবে বন্ধ হবে। এই জন্যই দেখছেন না গ্রামের অর্ধেক মানুষ আজ এমন অভিশাপের কারণে বাস্তু ভিটে ছেড়ে শহরে চলে গেছে। আপনি এত কিছু কিভাবে জানলেন? আমার বাবা ওই জমিদার বাড়ির কাজটা করছে। জমিদার বাড়ির অন্দরমহলে প্রায় সব কথাই আমার বাবা জানত। এমনকি আমার বাবা একদিন জমিদারের অগোচরে ওই অন্ধকার কক্ষ থেকে সন্ধ্যারানীকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিল। সে কথা জমিদার জানতে পেরে আমার বাবাকেও শেষমেশ খুন করেছিল ওই জমিদার তারাশঙ্কর রায়। আমি ওর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছিলাম, কিন্তু অর্থের অভাবে সে মামলা আমি বেশি দিন চালাতে পারিনি। তবে শুনলাম তার মধ্যে কিছু কথা সত্যি বলে মনে হলেও কয়েকটা কথা একদম ফালতুলা, যেগুলো গাল গল্প ব্যতীত আর কিছুই নয়। এই যেমন ধরুন, আপনি বললেন সন্ধ্যারানী নাকি তার নিজের মেয়ে মনে করে অমাবস্যার দিন গভীর রাতে একজন করে শিশু কন্যাকে কাছে টেনে নেয়। আবার বললেন সন্ধ্যারানী এখন জীবিত নয়, একজন প্রেতাত্মা। আমি এটাই ভাবছি, একজন প্রেতাত্মা কিভাবে একজন জলজ্যান্ত মানুষকে কাছে টেনে নেয়? নিতে ওরা চাইলে আপনাকেও আকর্ষিত করে আপনাকেও কাছে টেনে নিতে পারে। আপনি পড়েছেন কখনো ভূতের কবলে? আশা করি পড়েননি। যদি পড়তেন তাহলে বুঝতেন ওরা কি পারে আর কি পারে না। আচ্ছা, আজ রাতে আমিও দেখি কোন আত্মার কেমন ক্ষমতা যে আমার কাছ থেকে আমার মেয়েকে নিয়ে যায়। কিন্তু জলধর বাবুর কথা শুনে সুকান্তের স্ত্রী বিমলা বেশ ভয় পেয়ে যায়। সে বৃদ্ধ জলধর বাবুর হাত ধরে কান্নাসু জল চোখে বলে, আপনি এই বিপদ থেকে বের হবার একটা উপায় বলে দিন। দয়া করুন আমার উপর। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাব। জলধর বাবু কিছু একটা বলতে যাবে, এমন সময় সুকান্ত বিমলার হাতে ধরে টেনে নিয়ে ঘরে চলে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। সারাদিন সুকান্ত, রাকেশ, বিমলা প্রায় সকলেই ছুটকির উপর নজর রেখেছে। অমাবস্যায় বিমলা নিরামিষ খাবার খায়। সেই নিয়ম মাফিক আজও দুপুরে নিরামিষ রান্না হয়েছিল, কিন্তু ছুটকি আজ এক মুঠো ভাত মুখে তোলেনি। খেতে বসে মাংসের জন্য কেঁদেছে সে। ভাতের থালা উল্টে দিয়ে ছুটকি বলে, এসব খাবার আমি খাবো না, আমার মাংস এনে দাও, আমি মাংস খাবো। মাংসের স্বাদ আমার খুব ভালো লাগে। এই বলে ছুটকি দৌড়ে গিয়ে রান্নাঘরে ঢোকে। সেখানে শিকের উপর একটা কড়াই ঝুলছিল। টুলের উপরে উঠে সেটা নামিয়ে ছুটকি দেখল
সেখানে 10-12 পিস কাঁচা মাছ নুন হলুদ মিশিয়ে আশিন দিয়ে রেখেছে রান্নি পঞ্চু। সেটা পেরেই বিভৎসভাবে পৈশাচিক আনন্দে ছুটকি খেতে শুরু করল। রান্নাঘরে দৌড়ে এসে পঞ্চু এমন দৃশ্য দেখেই চিৎকার করল। চিৎকার শুনে সুকান্ত ছুটে এসে দেখল ছুটকি এইটুকু সময়ের মধ্যে 10-12 পিস কাঁচা আশিন দেওয়া মাছের টুকরো খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে সুকান্ত ছুটকির দুটো গালে চর কষিয়ে বলল, এসব কি শুরু করেছিস? পাগল হয়ে গেছিস নাকি তুই? আজ নিরামিষ রান্না হয়েছে, তা না খেয়ে তুই ভাতের থালা উল্টে ফেলে দিয়ে এসে তুই কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিলিস। কথাগুলো বলার সময় এক দৃষ্টিতে সুকান্তের দিকে চেয়ে রইল ছুটকি। ধীরে ধীরে তার চোখ জবা ফুলের মতো লাল হয়ে এলো। আমাকে আমার কাজে বাধা দিস না, মেরে ফেলবো। ড্রাইভারের মতো তোকেও মেরে ফেলবো। ছুটকির মুখে এমন কথা শুনে সুকান্ত শিউরে উঠল। আর এদিকে যে মেয়ে নিরামিষ পনির তরকারি খেতে ভালোবাসে, মাংসে অনীহা, সেই মেয়ে আজ হঠাৎ মাংসের জন্য ভাত মুখে তোলেনি। বিমলা বেশ অবাক। সন্ধে হতে না হতেই বিমলা সব দরজা জানালায় তালা ঝুলিয়ে দিয়ে ছুটকিকে একটা ঘরে বন্দি করে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয়। ছুটকি চিৎকার করে বলে, তুমি কি করছো? এইভাবে সব জায়গায় তালা ঝোলাচ্ছ কেন? আমাকে যেতে দেবে না বলে? আমি তো যাবই। আমাকে আটকে রাখতে পারবে না। আমার মা আমাকে ডাকলেই আমি চলে যাব। আমার যাওয়ার পথে বাধা দিলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। ড্রাইভারের মতো শেষ করে দেব। শোনো, তোমার মেয়ে ছুটকি কি বলছে শোনো। সুকান্ত নিজের সামনে মেয়ের মুখনিসৃত এসব কথা শুনে অবাক হয়ে গ্রামের মোড়লকে ডেকে পাঠালো। আপনি এক কাজ করুন, ওকে তো কোনো প্রকারে আটকে রাখতে পারবেন না, তাই ঘরের ভেতর মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখুন আজ রাতের জন্য। আজ অমাবস্যা কেটে গেলে কাল সকালেই এই গ্রাম ছেড়ে চলে যাবেন। মোড়লের কথা মতো ছুটকিকে কজনে মিলে বেঁধে ফেলার চেষ্টা করল, কিন্তু তার শরীরে কি প্রচণ্ড ক্ষমতা, কিছুতেই তাকে বাঁধতে পারল না। এ যেন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার বৃথা প্রচেষ্টা। ধীরে ধীরে রাত বৃদ্ধির সাথে সাথেই বাইরের বাতাসে প্রবাহিত হতে লাগল সেই পরিচিত ধ্বনি, লতিকা, লতিকা, আয় মা, আমার কাছে আয়, আয়, চলে আয় আমার কাছে। এই ডাক ছুটকির কানে আসতেই সে ঘরের ভিতরের জানালা দরজায় প্রচুর জোরে জোরে আঘাত করতে লাগলো। আমাকে ছেড়ে দে, আমি আমি আমার মায়ের কাছে যাব। ছেড়ে দে আমাকে, আমার মা আমাকে ডাকছে, ছেড়ে দে বলছি। সে কি প্রবল গর্জন, কি প্রবল চিৎকার! এই রকম ভাবে চলল বেশ কয়েক ঘন্টা। তারপর দুম করে ঘরের দরজা ভেঙে ছুটকি বেরিয়ে এলো। তার পিছনে ছুটল তার মা বাবা। বাইরে বেরিয়ে দেখল ছুটকি যেন অন্ধকারের সাথে মিশে গেছে। হঠাৎ করে সে যেন কর্পূরের মতো উবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সুকান্ত ফোন করে পুলিশ ফোর্স ডাকল। গ্রামের লোকজনের সঙ্গে মিলে পুরো গ্রাম তছনছ করে খুঁজে ফেলল। রাত পার হয়ে সকাল হলো, তবুও কোথাও আর খুঁজে পাওয়া গেল না তার মেয়ে ছুটকিকে। শুধু তাদের চোখে পড়ল পোড়ো জমিদার বাড়ির সেই গোপন কক্ষটি, যেখানে আজও এক কোণে একত্রিত হয়ে পড়ে আছে সন্ধ্যারানীর কঙ্কাল। তা দেখে ভয়ে সে ঘর ছেড়ে, সে গ্রাম ছেড়ে রাকেশ, সুকান্ত, বিমলা তিনজনই পালিয়ে এসেছিল। শুধু হারিয়ে গেল ড্রাইভার বিট্টু ও তার মেয়ে ছুটকি। এই রকম ভাবে আজও ধবলপুর গ্রামে প্রতি অমাবস্যায় রাতে নিখোঁজ হয়ে যায় 9-10 বছর বয়সী একজন করে শিশু কন্যা। যদিও একথা তেনাদের যারা বিশ্বাস করে তাদের জন্য, কারণ বিশ্বাসে মেলায় বস্তু,
তর্কে বহুদূর। প্রতি অমাবস্যার গভীর রাতে আজও সেখানে কান্নার আওয়াজ শোনা যায় সেই মায়াবী ডাক। লতিকা, লতিকা, আয় মা, আমার কাছে আয়, আয়, চলে আয় আমার কাছে। শুনছিলেন আজকের গল্প অমাবস্যার ভোগ। গল্পকার অমিয় নস্কর। গল্প পাঠে মালিক এবং বাবার ভূমিকায় আমি সায়ন। সন্ধ্যারানী এবং বাচ্চা মেয়ে অঙ্কিতা। ভবতারণ এবং ড্রাইভার সূর্য। বৃদ্ধ জলধর রূপঙ্কর। কানাইলাল দীপ্তদ্বীপ। সুকান্ত এবং মাতব্বর বাল্মীকি। ছুটকি অনুশ্রী। মা সহেলি। রাকেশ ব্রহ্মা। মোরল বিশ্ব। বিমলা দেবস্মিতা। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য। পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী অমিয় নস্করকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।